পুরুষোত্তম সিংহর বাড়ি খুঁজতে একটুও কষ্ট করতে হলো না। তাকে চেনে না এমন মানুষ বোধহয় জামদায় একজনও নেই। জামদার সবচেয়ে বড় বাড়িটাই সিংহসদন। জয় হনুমান গ্যারেজ থেকে সিংহসদন খুব একটা দূরেও নয়, হাঁটা পথে মিনিট 7। বাজারের পরেই মোরাম বিছানো রাস্তা চলে গেছে দক্ষিণে। রাস্তার একেবারে শেষ প্রান্তে সিংহমশাইয়ের ডেরা। উঁচু পাঁচিলে ঘেরা প্রকাণ্ড দোতলা বাড়ি, চারদিকে প্রচুর গাছপালা, শাল, সেগুন, শিমুল, মহুয়া, ইউক্যালিপটাসের বাহিনী পাঁচিলের ওপরে পাহারাদারের মতো দাঁড়িয়ে। জাল জাল গেটের পাশে শ্বেত পাথরের ফলকে হিন্দি, ইংরেজি, বাংলা 3টে ভাষায় জলজল করছে পুরুষোত্তমের নাম। গেট বন্ধ। টুপুররা বাইরে দাঁড়িয়ে রইল একটুক্ষণ। কিভাবে ডাকবে, কাকে ডাকবে ভেবে পাচ্ছে না। পার্থই গলা উঠালো, কই হ্যাঁ। তৎক্ষণাৎ আবির্ভূত হয়েছে এক আদিবাসী যুবক। পরনে খাকি প্যান্ট, সাদা শার্ট, হাতে লাঠি। গলা খাকারি দিয়ে বলল, কিসকো চাইয়ে? পার্থ হিন্দিতেই বলল, মুকুল সিংহের সঙ্গে দেখা করতে চাই। দারোয়ানটা যেন একটু অবাক, চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখল সবাইকে, জিজ্ঞেস করল, কোত্থেকে আসছেন? কলকাতা থেকে। পার্থর গলায় ভারী কি ভাব। আমরা মুকুলবাবুর বন্ধু। উনি তো নেই, সকালবেলা বেরিয়ে গেছেন, সন্ধ্যের আগে ফিরবেন না। শুনেই অবনী মহা খুশি। কোনো এক অর্ধ পরিচিতের বাড়িতে এরকম উৎপটাং চলে আসায় তার ঘোর আপত্তি ছিল। হোটেলে খেতে খেতেও তিনি সারাক্ষণ গাঁইগুই করছিলেন। কাঁধ ঝাঁকিয়ে বললেন, বাঁচা গেল, চলো এবার গ্যারেজে ফিরি। অবনী প্রায় সঙ্গে সঙ্গেই পিছন ফিরে হাঁটতে শুরু করেছেন। মিতিন খপ করে চেপে ধরল তার হাত। একবার পুরুষোত্তম বাবুর দর্শন নেবেন না অবনীদা? আমার দরকার নেই, তোমরাই টিকটিকিগিরি করো গিয়ে। আহা, মানুষকে দেখা মানেই কি টিকটিকিগিরি করা? অবনী উত্তরে কি বলতে যাচ্ছিলেন তার আগেই অন্দর থেকে বাজখাই কণ্ঠস্বর, কন হ্যাঁ রে অভিরাম? कोई बाबू लोग बड़ा भाई से मिलने आया। खोल दो। গেট খুলে গেল। এক দীর্ঘ দেহী পুরুষ লম্বা লম্বা পায়ে এগিয়ে এলেন গেটে। পরনে ধুতি আর ফতুয়া। মিতিন হাত জোর করে নমস্কার করল। আমি প্রজ্ঞা পারমিতা মুখার্জি, আপনি নিশ্চয়ই পুরুষোত্তম বাবু? টকটকে গৌরবর্ণ পুরুষোত্তম ঘাড় নাড়লেন। ঈষৎ বিস্মিত স্বরে বললেন, আপনারা মুকুলের কাছে? আমরা সারেন্ডায় যাচ্ছি। পরশু ট্রেনে মুকুলবাবুর সঙ্গে আলাপ হয়েছিল। আজ জামদায় হঠাৎ গাড়িটা খারাপ হয়ে গেল, তাই ভাবলাম। মিতিন মিষ্টি করে হাসল। আমরা আপনার সঙ্গেও দেখা করতে এসেছি। মুকুলবাবু আপনার কথা খুব বলেছিলেন। তাই বুঝি? পুরুষোত্তম বাবুর মুখে চিলতে হাসি ফুটল। আসুন আসুন, ভেতরে আসুন। বাইরে থেকে বোঝা যায় না, কম্পাউন্ডের ভেতরটা আরো সুসজ্জিত। যত্ন করে বানানো বাগানে ফুটে আছে রং বেরঙের গোলাপ। মূল বাড়ির সামনে গোল বাঁধানো চাতাল, সেখানে ডানা মেলা আছে শ্বেতপাথরের পরী। সবুজ লনে রঙিন ছাতার নিচে বেতের চেয়ার টেবিল। লনের ঘাস নিখুঁত মাপে ছাটা। দেখে বোঝা যায় শুধু টাকা নয়, গৃহস্বামীর রুচিও আছে। গাড়ি বারান্দা থেকে শ্বেতপাথরের সিঁড়ি উঠে গেছে গোল গোল থামালা দালানে। উঁচু সিলিংয়ে ঝুলছে ঝাড়বাতি। মৃদু বাতাসের দোলায় ঝাড় লণ্ঠনে টুং টুং শব্দ। দালান পেরিয়ে বৈঠকখানা ঘরে এনে সকলকে বসালেন পুরুষোত্তম। পাখা চালিয়ে দিয়ে বললেন, বসুন, আরাম করে বসুন। পুরনো আমলের ভারী ভারী সোফা, কিন্তু এখনো কি নরম। টুপুর যেন ডুবে যাচ্ছিল। আড়ষ্ট চোখে দেখছিল ঘরখানাকে। এ ঘরেও একখানা ঝাড় লণ্ঠন আর দেওয়ালে বেশ কয়েকখানা বাঁধানো ছবি। সবকটা ফটোতেই পুরুষোত্তম উপস্থিত। কোনোটায় তিনি কোনো সাহেবের সঙ্গে করমর্দন করছেন, কোনোটায় দাঁড়িয়ে আছেন গণ্যমান্য ব্যক্তিদের মাঝে।
ছবিতে বয়স কম হলেও মানুষটাকে চিনতে অসুবিধা হয় না, বিশেষ করে পুরু গোফখানা দেখে। পুরুষোত্তমের সেই পুরু গোফ এখন পুরোপুরি সাদা, মাথার চুলও। তা সত্ত্বেও মানুষটাকে তত বুড়ো বলে মনে হচ্ছিল না টুপুরের। কিছু না হোক 70-75 তো বয়স হবেই, অথচ এখনো চেহারাটা কি সুন্দর রেখেছেন ভদ্রলোক। টান টান চামড়া, কপালে বলিরেখা নেই, শরীরও ঝোঁকেনি একটুকু। নির্ঘাত ব্যায়াম করেন নিয়মিত। কয়েক মিনিটের মধ্যেই সকলের সঙ্গে পরিচয়ের পালা সাঙ্গ হল। অবনী কলেজে পড়ান শুনে পুরুষোত্তম রীতিমতো শ্রদ্ধান্বিত। পার্থ প্রেসের ব্যবসা করে শুনে তারিফ করল খুব। বুমবুমকে হাত নেড়ে ডাকলেন কাছে, তবে বুমবুম এগোলো না, বসে আছে মায়ের কোল ঘেঁষে। মিতিনের পেশার খবর জেনে পুরুষোত্তম যেন খানিকটা থতমত। ভুরু কুচকে বললেন, আপনি ডিটেকটিভ? মিতিন ঠোঁট টিপে হাসল। হ্যাঁ, দুষ্টু লোকেদের পিছনে ছুটে বেড়াই আর কি। বাহ বাহ, মেয়েরা দেখছি আজকাল অনেক এগিয়ে গেছে। তা আপনি পুলিশের চাকরিতে ঢোকেননি কেন? পুলিশের কাজ তো অনেকটাই রুটিন জব, ভালো লাগে না। তুলনায় আমার কাজের স্বাধীনতা অনেক বেশি, নিজের পছন্দ মতো কেস নিতে পারি। অবশ্য পুলিশের সঙ্গে আমাকে যোগাযোগ রাখতেই হয়, তাদের সাহায্য ছাড়া অনেক ক্ষেত্রেই এগোনো মুশকিল। তা আর্মস হ্যান্ডেল করার অভ্যাস আছে? রিভলভারটা পারি মোটামুটি, লাইসেন্সও আছে। রাইফেল? আজ্ঞে না, কখনো চেষ্টা করার সুযোগও পাইনি। রিভলভার তো খেল না, আসল অস্ত্র হলো রাইফেল। বলতে বলতে কি যেন খেয়াল হলো পুরুষোত্তমের। লজ্জিত স্বরে বললেন, ছি ছি, তখন থেকে শুধু কথাই বলে যাচ্ছি। আপনাদের নিশ্চয়ই এখনো খাওয়া দাওয়া হয়নি। অবনী তাড়াতাড়ি বলে উঠলেন, আপনি ব্যস্ত হবেন না, আমরা লাঞ্চ সেরেই এসেছি। তবু একটু শরবত টরবত তো চলতে পারে? পার্থ বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, গরমের দিনে। কি নেবেন? লস্যি, আমপোড়ার শরবত? লস্যি ভালো। পার্থ বিন্দুমাত্র সংকুচিত নয়। আমপোড়াও মন্দ কি। পুরুষোত্তম দ্রুত পায়ে অন্দরে চলে গেলেন। খানিক পরে ফিরে এসে থিতু হয়ে বসলেন সোফায়। বললেন, আজ আমার আপ্যায়নের আসল লোক নেই। বৌমা নাতিকে নিয়ে টাটানগর গেছে বাপের বাড়ি। সহেলি প্রশ্ন করলেন, বৌমা মানে আপনার ছোট ছেলের বউ? বড়টি আর বিয়ে দিতে পারলাম কোথায়, সে তো ভ্যাগাবন্ডই রয়ে গেল। উনি তো আপনার ব্যবসাতেও নেই। যার মতি স্থির নেই তাকে দিয়ে কি ব্যবসা হয়? তাছাড়া ও একটু আয়েসি ধরনের, ব্যবসার খাটাখাটনি ওর পোষাবে না। অগত্যা আমার ছোট ছেলেই ভরসা। তিনি বুঝি খুব পরিশ্রমী? হ্যাঁ, খানিকটা আমার ধাঁতের। ছোটাছুটি করতে পারে খুব। এই তো কালই গেল সারেন্ডায়, ডিভিশন অফিসে। আজ ফেরার কথা। ফিরেই কাল আবার মনোহরপুরে ছুটবে। আমি এখানকার অফিসটা সামলাই, সকাল বিকেল বসি। দৌড়োদৌড়িটা এখন ওর ওপরেই ছেড়ে দিয়েছি, বয়স হচ্ছে তো। সহেলি বললেন, আপনাকে দেখে কিন্তু মনে হয় না বয়স হয়েছে। পুরুষোত্তম গর্বিত মুখে বললেন, তার কারণ আছে। এখনো নিয়মিত কাজকর্ম করি, রোজ অন্তত 5 কিলোমিটার হাঁটি। দিবানিদ্রার অভ্যেস নেই, খাওয়া দাওয়াও করি মেপে জুপে। স্ত্রী বিয়োগের পর গত 10 বছর ধরে মাছ মাংস ছেড়ে নিরামিষ খাচ্ছি। টুপুর ফিক করে হেসে ফেলল। স্বামী মারা গেলে স্ত্রীদের নাকি মাছ মাংস খেতে নেই, যথেষ্ট খারাপ নিয়ম। তবু এখনো নাকি অনেকে মানে। স্ত্রীর মৃত্যু হলে স্বামীও যে আমিষ খাওয়া ছেড়ে দেন, জীবনে এই প্রথম শুনল টুপুর।
পুরুষোত্তম টুপুরের হাসিটুকু লক্ষ্য করেননি। বললেন, এককালে শরীরের ওপর প্রচুর অত্যাচার করেছি তো, তাই এখন বেশি করে নিয়ম মানি। মিতিন হাসতে হাসতে বলল, হ্যাঁ, শুনেছি আপনি এককালে খুব ডাকাবুকো ছিলেন। কে বলল? আমার বড় পুত্তর? শুধু মুকুলবাবু কেন, আরো অনেকের মুখে শুনলাম। আপনি তো এ অঞ্চলের স্বনামধন্য মানুষ। পুরুষোত্তম হা হা হেসে উঠলেন, আরে ছাড়ুন, আমার সম্পর্কে কেউ ভালো কথা বলতেই পারে না, তাতে অবশ্য আমার কাজকলা। আমি চিরকাল আমার মতো থেকেছি, কোনো সুনাম বদনামের পরোয়া করিনি। মিতিন তাড়াতাড়ি কথা ঘুরিয়ে দিয়ে বলল, আপনার মেন বিজনেস তো ছিল জঙ্গলের ঠিকাদারি, তাই না? ছিল কেন, এখনো আছে। সেই 49 থেকে করছি। তখন আমার বয়স মাত্র 23। তার মানে আপনি খুব অল্প বয়সে কলকাতা ছেড়েছেন? কলকাতা নয়, আমার নিবাস ছিল হাওড়ায়, সাঁতরাগাছি। বাবা মা 7 দিনের তফাতে কলেরায় মারা গেলেন। কাকার সংসারে মন টিকছিল না, পড়াশুনোও ভালো লাগতো না, তাই বেরিয়ে পড়লাম ভ্যাগান্বেষণে। ইন দ্য ইয়ার 1945 বেরিয়েছিলাম বম্বে যাব বলে। ট্রেনে যেতে যেতে মনোহরপুর নামটা পছন্দ হয়ে গেল, ব্যাস নেমে পড়লাম। বাহ, এ তো বেশ ইন্টারেস্টিং ব্যাপার। বলতে পারে। পুরুষোত্তম মাথা নাড়ালেন। মনোহরপুরের কাছেই তখন ইস্কোর দুটো আয়রন মাইন ছিল, চিড়িয়া আর দুইয়া। 44-এ দুটো মাইনই বন্ধ হয়ে গিয়েছিল। তখন সবে চিড়িয়া মাইনটা খুলেছে, সেখানে কাজ জুটিয়ে ফেললাম একটা ঠিকাদারের আন্ডারে। নিজের হাতে গাঁইতি মেরে মেরে পাহাড় কাটতাম। তখনই তো স্বাস্থ্যটা পোক্ত হলো। 1-2 বছর পরেই আবার বন্ধ হয়ে গেল মাইনটা। আর ওই সময় থেকে এক সাহেব, মিস্টার উইলিয়ামস, তিনি ছিলেন ইস্কোর ডিজিএম। কি জানি কেন সাহেব আমায় খুব নেক নজরে দেখতেন। তিনি তদ্বির তদারক করে আমায় ওই ঠিকাদারির লাইনে ঢুকিয়ে দেন। অবনী বললেন, তার মানে তখন থেকেই জঙ্গলের গাছ কাটছেন? না প্রফেসর সাহেব, আমার তখন কাজটা ছিল অন্যরকম, গাছের লাইনেই যায়নি। সারান্ডার জঙ্গলে এক ধরনের ঘাস হয়, সাবুই ঘাস। কাগজ তৈরিতে এই ঘাসের খুব চাহিদা ছিল। জঙ্গলের ইজারা নিয়ে ওই সাবুই ঘাস আর বাঁশ কেটে কেটে চালান দিতাম রানীগঞ্জের পেপার মিলে। সেই সময়ই মনোহরপুর ছেড়ে চলে যাই গুয়ায়। সেখানে একখানা বাড়িও বানিয়েছিলাম ছোটখাটো। গোয়াতেও তখন স্যার বীরেনের আয়রন মাইন ছিল, তাই না? গুয়ার লোহা খনির তখন গোল্ডেন পিরিয়ড। এখন অবশ্য এই খনিও আর নেই, তবে গুয়া জায়গাটা খুব ইম্পর্টেন্ট। জানেন তো, ওখানে একসময় সোনার খনিও ছিল, খঞ্জর দিরিবুড়ুতে। তাই নাকি? অবনী ঘাড় নাড়লেন। এটা তো একটা নতুন ইনফরমেশন। আরে প্রফেসর সাহেব, এই ঝাড়খণ্ডে কি না ছিল সোনা, রূপো, লোহা, মাইকা, ম্যাঙ্গানিজ, অ্যালুমিনিয়াম, এমনকি কয়লা খনিতে হিরে পর্যন্ত পাওয়া গেছে। আমাদের সারান্ডার সম্পদই কি কম। এখানে তো সব পাহাড়ই লোহা পাহাড়। মেঘাতুবুরু, কিরিবুরু কাজ শেষ হলেই ফের একটা বুড়ু কাটা শুরু হয়ে যাবে। প্রশ্নটা কদিন ধরেই টুপুরের মগজে ঘুরপাক খাচ্ছিল। জিজ্ঞেস করে ফেলল, আচ্ছা, এখানে সব নামের পেছনেই একটা করে বুড়ু লাগানো কেন? অবনী শিক্ষকের সুরে বললেন, এটা তোমার জানা উচিত ছিল টুপুর। বুড়ু মানে পাহাড়, আর বুড়ু জুড়ে জুড়ে এরা পাহাড়ের নাম দেয়। পুরুষোত্তম বললেন, যেমন কিরি মানে পোকা, কিরিবুরু মানে পোকার পাহাড়। মেঘাতুবুরুর অর্থ মেঘ ছোঁয়া পাহাড়।
গুয়া মাইন্সের ওখানে ছিল বনম উলি বুরু, ছাতম বুরু, ঝিলি বুরু, ঝান্ডি বুরু, প্রতিটি পাহাড়ই এক একটি মাইন। বনম মানে এখানকার হো ভাষায় উইঢিবি, আর উলি মানে আম। যে পাহাড়ে উইঢিবি আর আম গাছ আছে তার নাম বনমুলি বুরু। ছাতার মতো দেখতে যে পাহাড় সেটা ছাতম বুরু, কিংবা পতাকার মতো চেহারা যাকে বলে ঝান্ডি বুরু। বড় পাথরের রেকাবিতে 6 গ্লাস লস্যি এসে গেল, সঙ্গে আরেকটা মিনে করা রেকাবিতে রসগোল্লা আর ল্যাংচা। এক চুমুকে পার্থর লস্যি শেষ। গোফ মুছে মিষ্টির প্লেটের দিকে হাত বাড়ালো। অন্যরা গ্লাসে ঠোঁট ছোঁয়াচ্ছে ধীরে সুস্থে। লস্যি, মিষ্টি কোনোটাই বুমবুমের আগ্রহ নয়। সে হাই তুলছে ঘন ঘন। পুরুষোত্তম বুমবুমকে দেখে বললেন, আহা, আমার নাতিটা থাকলে ওর ভালো লাগতো, বেচারা বড্ড বোর হচ্ছে। বুমবুম গম্ভীর মুখে বলল, আমি ঠিক আছি। যাও না, বাইরে ঘুরে এসো, পেছনের বাগানে দোলনা আছে। আমি দোলনায় চড়ি না, আমার মাথা ঘোরে। তাহলে লাখিয়াকে বলি তোমায় একটা বল এনে দিক। আমি এখন খেলবো না, আমি তোমাদের কথা শুনবো। পুরুষোত্তম হা হা হেসে উঠল। হা হা হা, বেশ, তাই শোনো তবে। নিতিন গ্লাস টেবিলে নামিয়ে রাখল। ফিরেছে পুরনো প্রসঙ্গে। তা আপনি এই জামদায় এলেন কবে? 1956। গুয়ার বাড়ি বেচে দিলেন? কি আর করব, আমার স্ত্রীর আর জঙ্গল ভালো লাগছিল না যে। জামদায় তখন নতুন বসতি গড়ে উঠেছে, বাঙালিও ছিল অনেক। তাছাড়া এখান থেকে টাটা চাইবাসা সর্বত্রই যোগাযোগের সুবিধা বেশি। এখানে এসে ব্যবসাও বাড়ালাম। একখানা মিল খুললাম, ট্রাক কিনলাম। গভর্নমেন্ট মাইনগুলোতে এখন অর্ডার সাপ্লাইয়ের কাজও ধরেছি। জঙ্গলে আপনার বিশাল দাপট ছিল, তাই না? লোকে আমায় মানত খুব, বিশেষ করে আদিবাসীরা। আমি তখন তাদের ওপর কোনো জোর জুলুমও করিনি। আবার অন্য কেউ ওদের সঙ্গে অন্যায় আচরণ করলে বরদাস্ত করিনি। যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করব? ডিটেকটিভের প্রশ্ন? না, একজন সফল ব্যবসায়ীকে জানার কৌতূহল। নিতিন গলা নামালো। এই যে আপনি এত ধন সম্পদ করেছেন, এতে আপনার শত্রু বাড়েনি? পুরুষোত্তম মুচকিয়ে হাসলেন। দেখুন, আমি নিজেকে সাধু পুরুষ বলে দাবি করি না। বিজনেস করতে গেলে শত্রু হয়ই, তাদের ছলে বলে কৌশলে হাঁটিয়েও দিতে হয়। আমি শত্রু কোনোদিন বাড়তে দিইনি। আমি যেভাবে বাঁচতে চাই সেভাবেই থেকেছি। বাইরে একটা গাড়ির হর্ন। টুপুর দৌড়ে বারান্দায় গেল। নজরুল সাহেব কি জিপ নিয়ে এসে গেল? অভিরাম গেট খুলছে। উহু, এ তো টুপুরদের জিপ নয়। একজন ভদ্রলোক নামলেন জিপ থেকে। পার্থরই সমবয়সী, লম্বা ঝকঝকে চেহারা, পরনে জিন্স টি শার্ট, মুখখানা যেন পুরুষোত্তম বসানো। পুরুষোত্তমও বেরিয়ে এসেছিলেন বারান্দায়। জিজ্ঞেস করলেন, কিরে, তোর কাজ মিটল? উত্তর না দিয়ে বিকাশ ঝলকে দেখল টুপুরকে, চোখে প্রশ্ন। পুরুষোত্তম বললেন, এরা কজন সারান্ডা যাওয়ার পথে আমাদের বাড়ি এসেছে। তোর দাদার সঙ্গে ট্রেনে বন্ধুত্ব হয়েছিল। বিকাশের ভুরুর ভাঁজ বাড়ল, তবে মন্তব্য করল না কিছু। ঘরে ঢুকে আলাপ পরিচয় করল সবার সঙ্গে। অবনীকেই দলের পান্ডা ঠাউরে প্রশ্ন করল, এখানে হঠাৎ হল্ট করলেন যে? জঙ্গলে পৌঁছে তো রাত হয়ে যাবে। অবনী বললেন, আমাদের থালকোবাদে কাল থেকে বুকিং,
আজ মেঘাতুবুরু যাচ্ছি, রাস্তায় জিপটা খারাপ হলো বলে। অর্থাৎ জিপ সারানোর ফাঁকে আলাপ ঝালাতে এলেন? হ্যাঁ, মানে দাদার সঙ্গে কি ট্রেনে আলাপ, না আগে থেকে পরিচয় ছিল? বিকাশের স্বরে কেমন যেন জেরা করার সুর। টুপুর মিতিনের দিকে তাকালো। বিকাশের জেরা মিতিনের ভালো লাগেনি। গলা একটু ভারী করেই উত্তর দিল, কেন, শুধুমাত্র ট্রেনের পরিচয় বুঝি বাড়িতে আসা যায় না? বিকাশ কাঁধ ঝাঁকিয়ে বলল, দাদার সঙ্গে দেখা হয়েছে? পুরুষোত্তম বলে উঠলেন, কোত্থেকে হবে? তোর দাদা তো সেই সকালবেলা বেরিয়ে গেছে। কোথায় গেল? কি জানি, বললাম অ্যাম্বাসেডারটা নিয়ে যা, ড্রাইভারও আছে। কিছু না বলে সাইকেল নিয়ে বেরিয়ে গেল। কোনো বন্ধু টন্ধুর বাড়ি গেছে বোধহয়। বিকাশ আবার কাজ ঝাঁকালো, চলেই যাচ্ছিল ভেতরে। হঠাৎ ঘুরে দাঁড়িয়ে বলল, বেড়াতে যাচ্ছেন যান, তবে রেস্ট হাউস ছেড়ে জঙ্গলে বেশি ঘোরাঘুরি করবেন না। কেন? শিমলিপাল থেকে একটা হাতির পাল এসে ঢুকেছে সারান্ডায়। প্রত্যেক বছরই এ সময় হাতিরা আসে, সেটা বড় কথা নয়। ভয়ের কারণ হলো ওই দলের মধ্যে থেকে একটা হাতি রোগ ডিক্লেয়ার করা হয়েছে। রোগ মানে পাগলা হাতি? ইয়েস। হাতির পাল সারান্ডায় ঢোকার পর কেউ বোধহয় হাতিটাকে গুলি করেছিল। মরেনি হাতিটা, কিন্তু খেপে গিয়ে দলছাড়া হয়ে দাপিয়ে বেড়াচ্ছে। পুরুষোত্তম উত্তেজিত স্বরে বললেন, আমার জঙ্গলে হাতিকে গুলি করলো, কার এত সাহস? বিকাশ নিরুত্তাপ গলায় বলল, তুমি এমন ভাবে বলছো যেন জঙ্গলে হাতিকে শুট করার ঘটনা পৃথিবীতে এই প্রথম ঘটল। যেখানে যা খুশি হোক, সারান্ডায় কেন হবে? দেখো বাবা, পুরুষ হাতি বুড়ো হলে অনেক সময়ই তাকে দল থেকে ভাগিয়ে দেওয়া হয়, সে তখন রোগ বনে যায়। এই বুড়ো হাতিটা আগেই দলছুট হয়ে পাগলা বনে যাওয়ার পর গুলি খেয়েছে, নাকি গুলি খাওয়ার পর পাগল হয়েছে, এটা সঠিকভাবে বলা কঠিন। রেঞ্জার সাহেবও ঠিক ঠিক বলতে পারলেন না। যদি আগেই পাগলা বনে গিয়ে থাকে তো সেই হাতিকে নিকেশ করে দেওয়া তো ভালো, না হলে তো গ্রামকে গ্রাম ছাড়খাড় করে দেবে। কিন্তু গুলিটা করলো কে? কোনো চোরা শিকারীর দল ঢোকেনি তো জঙ্গলে হাতির দাঁতের লোভে? হতেও পারে, নাও হতে পারে। চোরা গোপ্তা শৌখিন শিকারীও তো থাকে। এখন শিকার নিষিদ্ধ বটে, তা বলে দু চারটে মানুষের কি আর বাঘ, হাতি, সিংহ, হরিণ মারতে সাধ যায় না? তুমিই তো গল্প করেছো একসময় কত সাহেব শুভ জঙ্গলে জন্তু মারতে আসতো। তোমার নিজেরও তো এককালে শিকারের নেশা ছিল। পুরুষোত্তম গর্জে উঠলেন, আমার সঙ্গে তুমি অন্যদের তুলনা করবে না। আমি কখনো বিনা কারণে কোনো পশুকে হত্যা করিনি। আমি শুধু বাঘ মেরেছি, তাও সেই বাঘ কোনো মানুষকে মারার পর। কে জানে কেন বিকাশ আর তর্কে গেল না। পর্দা সরিয়ে চলে গেছে অন্দরে। কয়েক মুহূর্তের জন্য সবাই চুপ। একটু আগের গল্প আড্ডার পরিবেশ যেন ছানা কেটে গেছে। অবনী বাইরের বারান্দায় গিয়ে দাঁড়িয়েছেন, পার্থ। খানিক পরে নজরুলের জিপ এসে যেতে বিদায় নিল সকলে। মোরামের রাস্তা ছাড়িয়ে গাড়ি মেন রোডে পড়তেই সহেলি বলে উঠলেন, শোনো বাপু, সাফ কথা বলি, সারেন্ডা মারান্ডায় আর গিয়ে কাজ নেই। মুকুলবাবুর পরামর্শটাই ভালো। মেঘাতুবুরুতে 1-2 দিন কাটাবো, ওখান থেকেই একটু জঙ্গল দেখে আসবো, তারপর সোজা চলে যাব গালুরি। পার্থ হেসে বলল, কিন্তু বর্দি, আমার যে পাগলা হাতি দেখার ভীষণ শখ। বুম বুম হাততালি দিয়ে উঠল, আমিও পাগলা হাতি দেখব। তোমরা দেখোগে যাও, আমায় একটা বাসে তুলে দিও, আমি চাইবাসা ফিরে যাব। টুপুর টিপ্পুনি জড়ল, ভয় পাচ্ছ কেন মা?
তুমি নয় সারান্ডা গিয়ে ঘরে দরজা বন্ধ করে বসে থেকো। অবনী অনেকক্ষণ পর কথা বললেন। আমি কিন্তু তাই থাকব। বাইরে মায়াবী বিকেল, কাঁচা সোনা রঙের রোদ্দুর, পাহাড় জঙ্গল কাছে এসে গেছে, দুধারে এখন শালগাছের মিছিল। একটা তেমাথার মোড়ে এসে থামল জিপ। সামনে বাস নামিয়ে রাস্তা আটকে রেখেছে বনবিভাগ। গাড়ির নম্বর নেবে আইন। পাশেই বনবিভাগের ছোট্ট অফিস, গুমটির মতো। এখান থেকেই দুটো পথ চলা দুদিকে, একদিকে মনোহরপুর, অন্যদিকে মেঘাতুবুরু। রাস্তার মাথায় সবুজ তোরণ, সেখানে বড় বড় করে লেখা ওয়েলকাম টু সারান্ডা। লেখাটার দিকে তাকিয়ে মিতিন হঠাৎ বলে উঠল, মনে হচ্ছে সারান্ডা ট্যুরটা এবার একেবারে নিরামিষ হবে না, বুঝলি টুপুর? কিরিবুরু মেঘাতুবুরু একদম গায়ে গায়ে লাগানো। কোথায় মেঘাতুবুরুর শেষ, কোথায় বা কিরিবুরুর শুরু বোঝা মুশকিল। দুই লোহাখুনির গেটও প্রায় মুখোমুখি, মাঝে বড়জোর 200-300 মিটারের ব্যবধান। রাতে খাওয়া দাওয়া সেরে মিতিনের সঙ্গে হাঁটতে বেরিয়েছিল টুপুর। মেঘাতুবুরুতে জায়গা পাওয়া যায়নি, তারা উঠেছে কিরিবুরুতে, স্টিল অথরিটির গেস্ট হাউসে। মেঘাতুবুরুর চেয়ে কিরিবুরুতেই অবশ্য জনবসতি বেশি। দিব্যি সাজানো গোছানো টাউনশিপ, বাজার হাট, দোকানপাট, সিনেমা হল কি নেই। চওড়া চওড়া মসৃণ পাহাড়ি রাস্তা, এই চড়াই তো এই উতরাই। পথের দুধারে ইউক্যালিপটাসের সারি, অজস্র খুদে খুদে টিলা চারদিকে, তাদের মাথায় গায়ে সুন্দর সুন্দর বাড়িঘর। এমন একটা মনোরম পাহাড়কে কেন যে পোকার পাহাড় বলা হয়? পাহাড়ের মাথায় বলে কিরিবুরুতে ঠান্ডা আছে যথেষ্ট। সালোয়ার কামিজের ওপর সহেলি একটা শাল জড়িয়ে নিয়েছে টুপুর। মিতিনের গায়েও গুজরাতি চাদর। এতাল বেতাল হাওয়ায় মাঝে মাঝেই তবু কেঁপে কেঁপে উঠছে মাসি বঞ্জি। হাঁটতে হাঁটতে কথা বলছিল দুজনে। মিতিন জিজ্ঞাসা করল, কিরে, এখনো অবধি কেমন লাগছে ট্যুরটা? টুপুর বলল, দারুণ। টেনশন হচ্ছে না? কিসের টেনশন? কাল আমরা সত্যিকারের জঙ্গলে ঢুকব। যদি থালকোবাদে গিয়ে পাগলা হাতিটার সামনাসামনি পড়ে যাস? হাতিকে সামনে আসতে দেব কেন? হুড়মুড় করে জঙ্গল ভাঙছে টের পেলেই কোথাও একটা শেল্টার নিয়ে নেব। তুই একটা হাঁদি। হাতি মোটেই জঙ্গল ভেঙে ভেঙে হাঁটাচলা করে না। সত্যি বলতে কি, হাতির চলাফেরা টের পাওয়া যায় না। পাগলা হাতিরও না? আজ্ঞে হ্যাঁ। হাতি এমনিতেই খুব চালাক, অসম্ভব বুদ্ধিমান প্রাণী। পাগলা হওয়ার পর সে আরও ধূর্ত হয়ে ওঠে। যদি ইচ্ছে করে দাপাদাপি না করে, তাহলে 5 হাতের মধ্যে এসে দাঁড়ালেও তুই টের পাবি না। প্লাস গায়ের রং গাছের গুড়ির সঙ্গে একেবারে মিশে থাকে। ওই প্রকাণ্ড শরীর নিয়ে একদম নিঃসারে সামনে এসে দাঁড়ায় আচমকাই। টুপুর একটু ঘাবড়েই গেল। তুমি ভয় দেখাচ্ছ কেন মিতিন মাসি? ভয় পাচ্ছিস বা কেন? সাবধানে হাঁটাচলা করবি, হুটহাট একা একাও কোথাও চলে যাস না, ব্যাস তাহলেই হলো। মিতিন টুপুরের কাঁধে হাত রাখল। তবে কি জানিস, ওই হাতির চেয়েও সাংঘাতিক ওই লোকটা বা লোকগুলো যারা হাতি মারতে জঙ্গলে ঢুকেছে। জঙ্গলে তো পাহারাদার থাকে, তারা কালপ্রিট ধরতে পারছে না? এ কি তোর বেথুয়া ডহরের 5 ফুট বাই 5 ফুট ফরেস্ট? ভেতরে ঢুকলে বুঝবি কাকে বলে অরণ্য। 10-20টা লোকও যদি ছড়িয়ে ছিটিয়ে জঙ্গলে ঘাপটি মেরে বসে থাকে, তাদের ঢুঁড়ে বার করা শার্লক হোমসেরও অসাধ্য। তুমিও পারবে না? আমি খুঁজবো কেন? যাদের কাজ তারাই করুক। মিতিন আলগা টোকা দিল টুপুরের মাথায়। তোকে যা বলেছিলাম করছিস? কি গো, ডে টু ডে ডায়েরি লেখা? ইয়েস। যেখানে যা ঘটেছে সব নোট করে রাখ। আজকেরটা এখনো হয়নি, শোয়ার আগে লিখব।
শর্টে বলতো কি কি নোট করবি আজ? মিতিন মাসির কাছে টুপুর শিখেছে কোনো ঘটনাই উপেক্ষণীয় নয়। বহু তুচ্ছ ব্যাপারও বড় কিছু ঘটার ইঙ্গিত দেয়। অনেকটা পাহাড়ি এলাকার মেঘের মতো। এককুচি কালো মেঘ যে কতটা বৃষ্টি ঢালতে পারে সে তো টুপুর চায়বাসাতেই দেখেছে। টুপুর সংক্ষেপে তার বিবরণী পেশ করল, ভেবে ভেবে, মনে করে করে। চাইবাসার হোটেলে ঘুম ভাঙা থেকে শুরু করে মেঘাতুবুরুর সূর্যাস্ত পর্যন্ত। বিনা মন্তব্যে শুনছিল মিতিন। মাঝে মাঝে ঘাড় তুলে আকাশটা দেখছিল। গাঢ় নীল রাতের আকাশ চাঁদোয়ার মতো ছেয়ে আছে মাথার ওপর। ঝিকঝিক করছে অজস্র তারা। পশ্চিম আকাশ থেকে চাঁদ অনেকটা হেলছে পূবে। জলজল করছে ঠিক যেন কানা ভাঙা সোনার পিরিচ। টুপুর আর চোখে দেখল মিতিনকে। কি গো, কিছু বাদ পড়ল? মোটরসাইকেলের লোক দুটোর টি শার্টের কালার বললি না তো? যে লোকটা মুরগি মারল সে পড়েছিল মেটে রং, আর অন্যজনের যেন কি রং মনে নেই তো, সবুজ, বুকে সরু সাদা বর্ডার। মিতিন ফের প্রশ্ন করল, আর পুরুষোত্তম সিংহ সম্পর্কে তোর কি কমেন্ট? বেশ অ্যাডভেঞ্চারাস লাইফ। নিজের প্রশংসা শুনতে ভালোবাসেন, নিজের কথা বলতেও। তবে টুপুর একটু থেমে থেকে বলল, শিকারী, অথচ অকারণে প্রাণী হত্যা করেননি। এটা কেমন অদ্ভুত নয়? জিম করবেটের নাম শুনেছিস? হ্যাঁ, যিনি ম্যান ইটার্স অফ কুমায়ুন লিখেছিলেন। বইটা পড়েছি। কি সাংঘাতিক সাংঘাতিক বাঘ শিকার করেছিলেন জিম করবেট, রুদ্রপ্রয়াগে, রানীক্ষেতে। তাহলে তো জানিসই জিম করবেট কোন দরের শিকারী ছিলেন। কিন্তু জঙ্গল বা পশু পাখিকে তিনি কম ভালোবাসতেন না। বাঘকেও ভালোবাসতেন তিনি। শুধু বাঘ মানুষ খেকো হয়ে গেলেই। মিতিন 2-1 সেকেন্ড চুপ থেকে বলল, পুরুষোত্তম যে সত্যিই পশুপ্রেমিক তা তার ঘরদোর দেখেই অনুমান করা যায়। কিভাবে? ঘরে কোথাও নিজের শিকারের নিদর্শন ছড়িয়ে রাখেননি। এখানে বাঘের চামড়া, ওখানে মোষের শিং, দেয়ালে হরিণের মুন্ডু। বীরত্বের কোনো ফাঁপা আড়ম্বর নেই। কিন্তু ভদ্রলোকের ছোট ছেলেটা যেন কেমন কেমন। টুপুর ফস করে বলে উঠল, মনে হচ্ছিল আমাদের দেখে একটুও খুশি হয়নি। মনে হয় দুই ভাইয়ের সম্পর্ক ভালো না। দাদার পরিচিতদের ভাই পছন্দ করে না। তা বলে অভদ্র ব্যবহার করবে? ওটাই হয়তো ওর কথা বলার স্টাইল। ক্ষমতা, টাকা পয়সা এসব হাতের মুঠোয় থাকলে ওরকম বহু লোকই ধরাকে সরা জ্ঞান করে। হাতিটাকে নিয়েও কেমন কমেন্ট করলো দেখলে? যেন হাতি মারাটা কোনো অন্যায় কাজই নয়। কথায় কথায় টুপুররা বাজারের দিকটা চলে এসেছে। রাত 9টা বাজে। অধিকাংশ দোকানেরই ঝাঁপ বন্ধ। শুধু একটা দুটো পান সিগারেট স্টল খোলা আছে এখনো। ডান পাশে এক মস্ত দিঘি। স্থানীয় মানুষেরা স্নান টানের জন্য বোধহয় কাটানো হয়েছিল কোনো সময়। মিতিন আর টুপুর দাঁড়িয়ে পড়ল দিঘির পাড়ে। জলে চাঁদের ছায়া। টুপুরের বিকেলের কথা মনে পড়ছিল। আজ সানসেটটা যেন তেমন উপভোগ করা গেল না। জঙ্গলে ছাওয়া ধোয়া ধোয়া নীলচে পাহাড়ের পিছনে কখন যেন ঝুপ করে হারিয়ে গেল সূর্যটা। তবে হ্যাঁ, কিরিবুরুর লোহা খনিটা ভারী বিচিত্র। তো পাহাড়খানা কেটে কি অতিকায় এক খাদান বানিয়ে ফেলেছে। ওটাকে নাকি বলে ওপেন কাস্ট মাইন। কয়লা খনির মতো গর্ত খুঁড়ে পৃথিবীর ভেতরে ঢুকতে হয় না। ডায়নামাইট দিয়ে পাহাড় ভাঙো আর লোহা ভরা পাথরের চাঙড় তুলে দাও টিপলারে। লোহা খনির খাদানটাও কি টকটকে লাল। লোহার জন্যই কি খাদানের মধ্যে ঘুরে বেড়াচ্ছে মানুষ। ট্রলি, বুলডোজার, কাটার ক্রেন চলে ফিরছে এদিক ওদিক।
ওপর থেকে দেখে মনে হচ্ছিল যেন পিঁপড়ের জগৎ। টুপুরের ভাবনার মাঝেই হঠাৎ দিঘির পাড়ে পার্থর আবির্ভাব। হাঁপাচ্ছে পার্থ, হাঁপাতে হাঁপাতেই বলল, তোমরা এখানে? আমি তোমাদের সানসেট পয়েন্টে খুঁজতে গেছিলাম। মিতিন বলল, এই অন্ধকারে সানসেট পয়েন্টে? ভাবলাম যদি গিয়ে থাকো। বলে যাবে তো কোথায় যাচ্ছ, অন্যদের চিন্তা হয় না। একে একটা পাগলা হাতি ঘুরে বেড়াচ্ছে। সে তো সারেন্ডার। ওহ, এটাও তো সারেন্ডারই পার্ট। যদি ব্যাটা গুটগুট করে পাহাড়ে উঠে আসে, পিচ রাস্তা ধরে লোকালয়ের মধ্যে দিয়ে। মিতিন খিলখিল করে হেসে উঠল। কেন? হাতির বুঝি পিচ রাস্তায় হাঁটতে মানা, নাকি হাতি লোকালয়ে ঢোকে না? পার্থর প্রতিবাদ জুড়ল। তাছাড়া বেচারার এখন মাথা খারাপ। এখন কি ওর স্থান কাল পাত্র জ্ঞান আছে? উফ, তোমরা না ভয়েই গেলে। মিতিন হাসি থামালো। বুম বুম ঘুমিয়েছে? শুয়েছে বর্দির কাছে। বর্দি একটার পর একটা গল্প শোনাচ্ছে আর বুম বুম শুনছে। 7 হলো, 8 হলো, 25 স্টোরি না শুনে সে আর চোখ বুঝবেই না। টুপুর হি হি হাসল। মা তাহলে খুব টাইট খাচ্ছে। আর তোমার বাবা টাইট দিচ্ছেন। একখানা মাঙ্কি কাপ চড়িয়ে গ্যাট হয়ে বসে আছেন গেস্ট হাউসের রিসেপশনে। ম্যানেজার বাবুর এখন যাকে বলে ছেড়ে দেমা কেদেবাচি দশা। উমা, সে কি? কেন? অবনীদা নাকি ঠান্ডায় জমে যাচ্ছে, কম্বলে নাকি শীত কাটবে না, তাই এখনই লেপ চাই। ম্যানেজার অতিষ্ঠ হয়ে একজোড়া রেজাই আনার জন্য কোথায় যেন লোক পাঠালেন। পার্থ দাঁত ছড়িয়ে হাসল। আরো একটা স্ট্রেঞ্জ ব্যাপার কি জানো? অপরিদা রিসেপশনে বসে ঢুলছেন, কিন্তু কিছুতেই রুমে গিয়ে শোবেন না। টুপুর লজ্জিত মুখে বলল, সত্যি বাবাটা না বড্ড শীত কাতুরে। গত পুজোয় গ্যাংটকে স্লিপিং ব্যাগ নিয়ে গিয়েছিলেন। হোটেলের বিছানায় স্লিপিং ব্যাগে ঢুকে ঘুমোতো। পার্থ হাসিতে পেট ফেটে গেল। হাসতে হাসতেই ফিরতে শুরু করলো তিনজনে। পার্থ টুপুরকে জিজ্ঞেস করল, হ্যাঁ রে, তোর মাসি কি বলছে? তোকে দিয়ে অ্যাসিস্ট্যান্টের কাজ চলবে? মিতিন ফুট কাটল। তুমি চালাতে পারলে টুপুরও পারবে। আমি শুধু চালাই? আমি তো রান করাই। আমি না থাকলে তোমার থার্ড আইয়ের তৃতীয় নয়নটি কানা। তাই বুঝি? পরীক্ষা নেব? নাও, বলো তো পুরুষোত্তম সিংহ মানুষটা কেমন? টিপিক্যাল জঙ্গলের ঠিকাদার, 2 নম্বরে করে প্রচুর কামিয়েছেন। -5। বুম বুমও এগুলো বলতে পারবে। ছেলে দুটোকে তো মানুষ করতে পারেননি, একটা পাগল একটা গোয়ার। আর তারপর ধরো ভদ্রলোকের বাংলা বলা, 50 বছরের ওপর ভদ্রলোক দেশ ছাড়া, কিন্তু এখনো বাংলা উচ্চারণ কি পরিষ্কার। এটা অবশ্য একটা গুড অবজারভেশন। তবে কি জানো, মাতৃভাষা ভুলতে চাইলে 6 মাসেই ভোলা যায়, আর না চাইলে মৃত্যু অবধি ভুলবে না। যেমন ধরো তোমার মাস্তুতো ভাই রজত, মাত্র 1.5 বছর রজত আমেরিকায় আছে, এখনই কেমন বিকৃত অ্যাকসেন্টে বাংলা বলে শুনেছ তো। অথচ তোমার রঘুজাটা 44 বছর কানাডায় থেকেও এখনো দিব্যি ঢাকাই ডায়ালেক্টে গড়গড় করে কথা বলে যান। তা ঠিক, পার্থ স্বীকার করল, এটা ম্যান টু ম্যান ডিফার করে। যাকগে, পুরুষোত্তমকে ছেড়ে কাজের কথা শোনো। 2টো জব্বর ইনফরমেশন জোগাড় করেছি। কি? পাগলা হাতিটাকে নিয়ে এখানেও জোর চর্চা চলছে। হাতিটাকে নাকি শেষ দেখা গিয়েছে তিরিলপশিতে, এবং তিরিলপশি থালকোবাদ থেকে খুব দূরে নয়। বাহ, সুখবর। বর্দি অবনীদার ঘরে আটকে থাকাটা তাহলে পাকা হয়ে গেল। মিতিন হাসল। যাকগে, করমপদার খবরটা নিয়েছ? এখান থেকে কত দূর করমপদা? ম্যানেজার বাবু তো বললেন কাছেই, থালকোবাদ রুটেই পড়বে, তবে রেঞ্জটা আলাদা। করমপদা গুয়া রেঞ্জে, থালকোবাদ পড়ে সামটায়। এখান থেকে করমপদা মিনিট 40। মিতিন বলল,
তো কাল সকালেই দিদিকে মধুবাবার দর্শন করিয়ে দেব নাকি? এই জন্যই তো বলছি, গেস্ট হাউসের ম্যানেজারও দেখলাম মধুবাবার গল্প জানেন। কিরিবুরু টাউনেও মধুবাবা নাকি এখন একটা ইভেন্ট। এখান থেকেও অনেকে গিয়ে মধুবাবাকে দর্শন করে এসেছে এবং তারাও নাকি ভক্তিতে সব গদগদ। নিতিন বলল, ভালোই হলো, আমরাও কাল যাওয়ার পথে একবার ঢু মরে নিচ্ছি। পার্থ বলল, বর্দি তো শুনেই লাফাচ্ছেন, মধুবাবার নামে পাগলা হাতির ভয়টায় সব হাপিস। টুপুরের মধুবাবাতে আগ্রহ নেই, বলল, আর তোমার সেকেন্ড ইনফরমেশনটা কি? মেঘাতবুড়োতে ছুটে ছুটে সানসেট দেখতে যাওয়াটা নাকি আমাদের গোক্ষুরি হয়ে গেছে। ম্যানেজার বলছিলেন, আমাদের দেখা উচিত সানরাইজ। কপাল ভালো থাকলে, মানে মেঘ না থাকলে, সূর্যোদয় নাকি অনির্বচনীয়। পূব দিকটা পুরো খোলা তো, নিচে রূপলি সুতোর মতো বয়ে যাচ্ছে কারো নদী, জলে সোনালি আলো ঠিকরোচ্ছে। পার্থ রীতিমতো ভাব এসে গেছে। টুপুর মনে করার চেষ্টা করছিল মেঘাতবুড়োর পথে কারো নামে কোনো নদী সে পার হয়েছে কিনা। মনে পড়ছে না। ছি টুপুর, এটাও তোমার অবজারভেশন ডিফেক্ট। নির্জন পথঘাট, একটা চাপা গুম গুম শব্দ ভেসে আসছে। ডিনামাইট ফাটছে কি? আওয়াজটা স্পষ্ট হচ্ছে ক্রমশ। নিস্তব্ধতা চিড়ে ছুটে আসছে এক মোটরসাইকেল। কিরিবুরু পেরিয়ে যেদিকে জঙ্গল সেই দিক থেকে। ঘ্যাচ করে সামনেই এক পান সিগারেটের দোকানে এসে দাঁড়ালো। আরে, ঝিনিক পানির সেই মোটরসাইকেলটা না? কিন্তু এখন আরোহী মাত্র একজন। দোকানদার ঝাঁপ নামাচ্ছিল। লোকটা মোটরসাইকেলে বসেই হেলমেট খুলে হেঁকে উঠল। রুক রুক। দোকানদার বলল, क्या लेंगे साहब? सिगरेट ला, 2 पैकेट, फॉरेन, बढ़िया वाला। ছুটে এসে লোকটাকে সিগারেট দিয়ে গেল দোকানদার। বলল, और कुछ चाहिए? सोडा ला, 3 बोतल। বোতল 3টে সাইড ক্যারিয়ারে ভরছে লোকটা। সেই সময় মুখটা পরিষ্কার দেখতে পেল টুপুর। ফিসফিস করে বলে উঠল, নিতিন মাসি, যে লোকটা পেছনে বসেছিল। লোকটারও চোখ পড়েছে মিতিনদের উপর। ঝটপট হেলমেট পরে নিয়ে গাড়িতে স্টার্ট দিচ্ছে। চামড়ার জ্যাকেট থেকে পার্স বার করে টাকা দিল দোকানদারকে। তারপর সো করে বেরিয়ে গেল মেঘাতবুরুর দিকে। টুপুর মোটরসাইকেলটার মিলিয়ে যাওয়া দেখতে দেখতে বলল, তার মানে লোকটা মেঘাতবুরুতে থাকে? মিতিন উত্তর দিল না। পার্থ বলল, সম্ভবত। কিন্তু লোকটা একা কেন? অন্যজন গেল কোথায়? পার্থ খ্যাক খ্যাক করে হাসল। ওরা কি সারাক্ষণ নিতাই গৌড় হয়ে ঘুরে বেড়াবে নাকি? তবু টুপুর ঢোক গিলল। আচ্ছা, ওরা যদি এদিকেই থাকে তাহলে ঝিনিক পানি থেকে মুরগি কিনেছিল কেন? কম নয়, এখান থেকে ঝিনিক পানি তো 60-70 কিলোমিটার দূর। তুই তো বললি ওদের চায় বাসায় দেখেছিস, ফিরছিল তখন কিনে নিয়েছে। তাই বলে অতদূর থেকে? কাছে পিঠে জামদাই তো ছিল। ঝিনিক পানির মুড়ি হয়তো কোনো স্পেশালিটি আছে, হয়তো ছিবড়ে কম হয়, স্বাদটা মিষ্টি মিষ্টি। টুপুর তেমন সন্তুষ্ট হলো না জবাবটায়। মিতিনকে ঠেলল। ও মিতিন মাসি, বলো না, ব্যাপারটা একটু অদ্ভুত না? ওরা চারদিকে ঘুরেই বা বেড়াচ্ছে কেন? মিতিনকে চিন্তান্বিত দেখাচ্ছিল। অন্যমনস্কভাবে বলল,
আমি একটা অন্য কথা ভাবছিলাম। কি? লোকটাকে আমি কোথায় যেন দেখেছি। এই মূর্তিমানকে? পার্থ ভুরু কুচকালো। না, ওর সঙ্গীটাকে। ছট করে ওই মুখটা মনে পড়ে গেল। তখনই কেমন যেন চেনা চেনা লাগছিল। কোথায় দেখেছ? চায় বসায়? টাটায়? ট্রেনে? কলকাতায়? নিতিন হতাশভাবে মাথা ঝাঁকালো। সেটাই তো মনে করতে পারছি না। আবার আড়াআড়ি বাঁশ, আবার বন দপ্তর পথ আটকেছে। করমপদায় থেমে গেল টুপুরদের জিপ। নজরুল হোসেন প্যাঁপ ও হর্ন বাজিয়েই চলেছেন। জঙ্গলের মধ্যে এত জোরে শব্দ করা উচিত নয়, কিন্তু উপায়ই বা কি? বিট অফিসারের টিকি দেখা যাচ্ছে না যে। কাছেই একখানা একতলা পাকা বাড়ি, দেখে মনে হচ্ছে প্রাইমারি স্কুল। দরজা জানলা বন্ধ। সামনের ফাঁকা জায়গায় আপন মনে ছোটাছুটি করছে গোটা কয়েক বাচ্চা। জিপের দিকে ফিরেও তাকাচ্ছে না বাচ্চাগুলো। সম্ভবত এমন জিপ দেখে দেখে তারা অভ্যস্ত। অদূরে একটি লালচে দেওয়াল মাটির বাড়ি, মাথায় টিনের চালা। বাড়িটায় লোকজন আছে কিনা ঠাউর করা যাচ্ছে না গাড়ি থেকে। কেউ যদি থাকেও তারা নির্ঘাত কালা। এত আওয়াজেও কেউ একবার উকি দিল না। নজরুল হোসেন স্টিয়ারিং ছেড়ে নামলেন। হলো কি? গেল কোথায় সব? সহেলি ঝটিতি বললেন, মধু বাবার আশ্রমে চলে যায়নি তো? অবনী ঝেঁঝে উঠলেন, তুমি থামবে? মধু বাবা করে পাগল হয়ে গেলে। তুমি বুঝবে কি করে? তোমার তো আর হাঁটু কোমরে ব্যথা নেই। নিতিন দু হাত তুলে বলল, শান্তি শান্তি। জঙ্গলে ঝগড়া করলে জন্তু জানোয়াররা ঘাবড়ে যাবে, তার চেয়ে বরং নামও হাত পা ছাড়াই। সেই কোণ ভরে উঠেছে সকলে। মেঘাতুবুরুর সূর্যোদয়টা আজ জমেনি তেমন। দিগন্তে মেঘ ছিল ছেঁড়া ছেঁড়া। বেজার মুখে গেস্ট হাউসে ফিরে ঝটপট তৈরি হয়ে নিল টুপুররা। তারপর জল খাবার খেয়েই স্টার্ট। থালকো বাদে কিছুই নাকি পাওয়া যাবে না, তাই বনবাসের রসদ সংগ্রহ করতে হলো বাজার থেকে। চাল, ডাল, আলু, আটা, ময়দা, তেল, মশলা, নুন, লঙ্কা, চা, চিনি, বিস্কুট, চানাচুর, গুঁড়ো দুধ। ঝিনিকবাড়ির মুরগিবধের দৃশ্য এখনো টুপুরের চোখ থেকে মোছেনি। সহেলিও জ্যান্ত মুরগি বেঁধে নিয়ে যেতে রাজি নন, তাই মুরগি শেষ পর্যন্ত বাদই দেওয়া হলো। তার বদলে নেওয়া হলো অফুরন্ত ডিম। বড় বড় ব্যাগে যজ্ঞিবাড়ির বাজার নিয়ে কিরিবুরুর ঢাল বেয়ে জিপ নেমে গেল জঙ্গলে। তারপর অরণ্য ভেদ করে যাত্রা। কি অপূর্ব যে কাটল সময়টা! চার ধারে অগুন্তি শাল গাছ, মধ্যিখান দিয়ে রাস্তা, মাঝে মাঝে শিশু, মহাশিমুল, সেগুন, ক্যাদ আর মহুয়াও ডালপালা মেলে দাঁড়িয়ে। সেগুন আর মহুয়া গাছগুলো থোকা থোকা সাদা ফুলে ঢাকা। ভারী মিষ্টি একটা গন্ধ ছেয়েছিল গোটা পথ। পাশাপাশি অন্য একটা গন্ধও লাগছিল নাকে, জঙ্গলের গন্ধ, বুনো বুনো। কত যে নাম না জানা পাখি ডেকে উঠছিল জঙ্গলে। জিপের যান্ত্রিক শব্দে ফুরুত করে উড়ে পালাচ্ছিল তারা, হারিয়ে যাচ্ছিল ঘন পাতার আড়ালে। সরু নালার মতো একটা নদীও সঙ্গে সঙ্গে চলল অনেকক্ষণ। কখন যে কোন বাঁকে হারিয়ে গেল। এই নদীর নাম কি কারো? নাকি ওটা নদী নয়, নেহাতি কোনো নালা? এখন করমপদায় জঙ্গল অনেকটাই ফিকে, তাও সূর্যকিরণ সরাসরি পৌঁছাতে পারছে না মাটিতে। নরম সবুজ পাতার ফাঁক দিয়ে উকি ঝুঁকি মারছে। গাছগাছলির নিচে আবছায়া। জঙ্গলের মাটি ঢেকে আছে চৈত্রের শুকনো পাতায়। টুপুর অ্যান্ড কোম্পানি নেমে পড়ল জিপ থেকে। পার্থ গাড়ির বনেট ধরে উঠবোস করে নিল একটু। ব্যায়ামের ভাষায় একে বলে বৈঠক। অবনীর পরনে আজ পাজামা পাঞ্জাবি। এতক্ষণ আষ্টে পিষ্টে শালও জড়ানো ছিল, এবার গরম লাগছে, তাই শালখানা রেখে দিলেন গাড়িতে। পায়চারি করছেন পরীক্ষার হলে গার্ড দেওয়ার ভঙ্গিতে। ছাত্রদের টুকলি আবিষ্কার করার মতো করে সরু চোখে দেখছেন প্রজাপতিদের উড়াউড়ি।
সহেলি জিপের গা ঘেঁষে এমনভাবে দাঁড়িয়ে যেন বিপদের আশঙ্কা দেখতে পেলেই টুক করে গাড়িতে উঠে পড়বেন। বুম বুম উল্লাসে বিকট শব্দ করতে করতে খানিক স্প্রিন্ট টানল। এবার টুপুর দিদির ক্যারাটের স্টাইল নকল করে হাত পা ছুটছে শূন্যে, গলায় হু হা হু হা। নজরুল গেছে বিট অফিসারের সন্ধানে। নিতিন ঘুরে ঘুরে চারদিকটা দেখছিল। আপন মনে বলল, 10:30 বাজে, কখন যে থালকোবাদ পৌঁছাবো। সময় নিয়ে সহেলি ভাবিত নন। তিনি বললেন, চল না নিতিন, এই ফাঁকে মধু বাবাকে দর্শন করে আসি। টুপুর অসহিষ্ণু মুখে বলল, এখন নয়, এখন কোনো মধু বাবা ফধু বাবা হবে না। ও মিতিন মাসি, বাঁশ ফেলা গেটের দুপাশটাই তো ফাঁকা, গাড়িটা সাইড দিয়ে বেরিয়ে যেতে পারে না? অবনী তর্জনী তুললেন, খবরদার, আইন ভাঙবে না, অপেক্ষা করো। টুপুর মুঠো পাকালো, আর কতক্ষণ? বেশিক্ষণ অবশ্য দাঁড়াতে হলো না। নজরুল পাকড়ে এনেছে বনকর্মীকে। কেরোসিন কিনতে গিয়েছিল আদিবাসী তরুণটি। খালি গা, খাকি ট্রাউজার, হাতে কেরোসিন ডিব্বা। বনকর্মীটি অপ্রস্তুত মুখে বলল, দোকান মে লাইন ছিল স্যার। পার্থ কাঁধ ঝাঁকালো, করমপাদাতেই কিউ? কত লোক থাকে এখানে? উত্তর না দিয়ে মৃদু হেসে দ্রুত টিনের চালায় গিয়ে একটা পেল্লাই চাবি নিয়ে এলো তরুণটি। চাবি ঘুরিয়ে লোহার আংটা খুলতেই তড়াৎ করে দাঁড়িয়ে গেল বাস। নজরুল ওপারে গাড়ি নিয়ে গেলেন। অবনী একমাত্র উঠে বসলেন সিটে। নিজস্ব রাষ্ট্রভাষায় সহেলি বনকর্মীকে জিজ্ঞাসা করলেন, ভাই, করমপাদামে মধু বাবার আশ্রম কাহা হ্যাঁ? বনকর্মী রীতিমতো চমকিত, আপ মধু বাবা কো পেহচানতে? এদিকে আসা ইস্তক নাম শুনেছি খুব। হ্যাঁ, মধু বাবা বহুত বড় মহারাজ আছেন, যা ছোবেন তাই মিঠা হবে, যা বলবেন ফলিয়ে যাবে। তরুণটি চোখে আপ্লুত ভাব। আমার বিবির বরাবর বুখার হচ্ছিল, 2 দিন মধু বাবার মিঠা পানি পিয়েছে, ব্যাস বুখার গায়েব, সে এখন বাপকা ঘর চলিয়ে গেল। মিঠা পানি খেয়ে সোজা বাপের বাড়ি? পার্থ টিপ্পুনি কাটল। তোমার তো তাহলে এখন মহা গেড়ো, হাত পুড়িয়ে রান্না করে খেতে হচ্ছে। পার্থ রসিকতা বুঝল না তরুণটি, ফ্যাল ফ্যাল চোখে তাকালো। নিতিন জিজ্ঞাসা করল, তা ভাই, তোমাদের মধু বাবার আশ্রম এখান থেকে কতদূর? এই তো সামনেই আছে, इधर एक हाट लगता है, उस हाट का बगल में एक मंदिर আছে, बाबा वहीं पर থাকেন, রেল লাইন কে उस पार। এখানে রেল লাইনও আছে নাকি? স্টেশন भी আছে, কিরিবুরু से আসে ট্রেন, বারসোই तक হয়। বলো কি, বারসোই তো উড়িষ্যায়। জঙ্গলের ভেতর দিয়ে লাইন আছে দিদি, লোহা পাথর চালান যায় ট্রেনে, আদমি ভি যায়। লাইনটা কি কিরিবুরু থেকেই শুরু? কি আবল তাবল ভেজরং ভেজরং করছিস মিতিন। সহেলি অধৈর্য হলেন। বলো তো ভাই, এখন গেলে বাবার দর্শন হবে? আজ তো নেই হোগা, বাবা তো अभी করমপদা মে নেই হ্যাঁ। সে কি? সহেলির মাথায় হাত। মধু বাবা চলে গেছেন 2-4 दिन के लिए। রাউরকেলা से एक चेला এসে নিয়ে গেল। ও ফিরবেন কবে? কাল, নেই তো পরশু। এখানে পরশু হাট আছে, হাটের দিন বাবা জরুর বসবেন বলেছেন। পার্থ বলল, তাহলে আর কি বর্দি, চলুন, পরশুই আসব। হ্যাঁ আসেন। আপনারা জঙ্গল মে কদিন আছেন? থালকোবাদে 5 দিনের বুকিং। পূর্ণিমাতে জঙ্গল দেখে তবে ফিরব। বহুত আচ্ছা, পরশু তবে দুপুরে চলিয়ে আসেন, সিধা আমার কাছে আসবেন। বাবা ফরেস্ট স্টাফেদের বহুত খাতি করেন, আমি আপনাদের নিয়ে গিয়ে স্পেশাল দর্শন করিয়ে দেব। সহেলি মহা খুশি। আমরা তবে পরশুই আসি, কি বলো? নিতিনের প্রশ্ন এখনো ফুরায়নি। জিজ্ঞেস করল,
বাবা কি এরকম মাঝে মাঝেই চেলাদের বাড়ি চলে যান? ডাকলে যান। একবার কিরিবুরুভি গিয়েছিলেন। তা কদিন এখানে এসেছেন মধু বাবা? ज़्यादा दिन नहीं। বনকর্মীটি মনে মনে হিসাব করে নিয়ে বলল, 1 महीने से भी कम। হোলিকে দিন এসেছিলেন। স্কুল মাঠের বাচ্চাগুলোর কাছে গিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছিল বুমবুম। বড়দের মতো ছোটদের খেলা নিরীক্ষণ করছিল। পার্থ তাকে ধরে এনে জিপে পুরে দিল। নিজেও উঠতে যাচ্ছিল, কি ভেবে আবার এলো বনকর্মীটির কাছে। ভাই, শুনলাম জঙ্গলে একটা হাতি নাকি পাগল হয়ে গেছে। হ্যাঁ, সান্টা রেঞ্জার সাহাব কাল এসেছিলেন, সাবধান করিয়ে গেছেন। फॉरेस्ट गार्डरा भी गणेश जी को ढूंढने के लिए जंगले घुरছে। তা পাগল হলো কেন হাতিটা? क्या मालूम, चोट वोट लगा होगा, ऐसा होता कभी कभी। টুপুর সামান্য অবাক হলো। হাতির গুলি খাওয়ার কথা কি জানে না বনকর্মীটি? পার্থ জিজ্ঞাসা করল, তেমন ভয়ের কিছু নেই তো? গাড়ি নিয়ে জঙ্গলে বেশি যাবেন না, আর যদি যান তো সুমায়াকে নিয়ে যাবেন সাথে। সুমায়াকে? थालकोबाद रेस्ट हाउस का चौकीदार का बेटा, बहुत चालू लड़का। सुमाया रहने से আপনাদের কিছু হবে না। যাক, একটা কাজের কাজ হলো। পার্থ নিশ্চিন্ত। ভালো একটা গাইডও পাওয়া গেল। দ্বীপ চলতে শুরু করার পরও কিছুক্ষণ মধু বাবা আর সুমায়াকে নিয়ে আলোচনা হলো। জঙ্গলের মধ্যে কখন ঢোকা হবে, ঢুকলেও রাত্রিরে একদম নয়, এসব নিয়েও কথা হলো খানিক। থালকোবাদ যাওয়ার রাস্তাটা বেশ জটিল। কখনো জঙ্গল অসম্ভব ঘন, লতা পাতা গাছ গাছলিতে অন্ধকার হয়ে থাকে, কোথাও আবার একেবারেই খোলামেলা মাঠ মাঠ। পথে ছোট ছোট গ্রামও পড়ল আধ একটা। কখনো রাস্তা দুর্গম হচ্ছে, খাড়া চড়াই ভেঙে অনেকটা উঠতে হচ্ছে জিপকে। গো গো করছে ইঞ্জিন। ঘন ঘন বাঁক, একপাশে জঙ্গল একপাশে খাদ। নজরুলের মতো হাসি খুশি মানুষেরও চোয়াল শক্ত। এক মুহূর্তের জন্যেও উইন্ডস্ক্রিন থেকে চোখ সরাচ্ছেন না। পলকের অসাবধানতা পাহাড়ি রাস্তায় বিপদ ডেকে আনে। কিছু দূর অন্তর অন্তর শুকনো পাতা আর কাঠকুটোর ঢাই সযত্নে জড়ো করা। টুপুর অবনীকে জিজ্ঞেস করল, কারা এভাবে রেখে গেছে বাবা? ফরেস্ট ডিপার্টমেন্টের লোক? না রে, অবনী বললেন, রেখেছে গাঁয়ের লোকজন। এই ফাল্গুন চৈত্রেই তো ওদের কাঠকুটোর কুড়োনোর সময়। কেন? পোড়াবে, ছাই ছড়িয়ে দেবে চাষের জমিতে, তারপর পাহাড়ের গায়ে ওইসব জমিতে ওরা চাষ শুরু করবে। একে বলে ঝুম চাষ। পাতা টাতা পোড়ানোর আরও একটা কারণ আছে অবনীদা। পার্থ বিজ্ঞ মতামত দিল। শুকনো পাতা সাফ না করলে মাটিতে রোদ জল পৌঁছাবে কি করে? টুপুর মনে মনে ঠিক করল, এই কথাগুলো আজই ডায়েরিতে লিখে নিতে হবে। থালকোবাদ পৌঁছাতে 12টা বাজল। গোটা পথ সবাই সতৃষ্ণ নয়নে বাইরে তাকিয়েছিল। যদি কোথাও জন্তু জানোয়ার দেখা যায়। কোথায় কি, একটা জন্তুকে শেয়াল মনে হলো। কাছে গিয়ে বোঝা গেল সেটি একটি নিরীহ কুকুর। থালকোবাদের বিট অফিসার বেশ প্রবীণ মানুষ। গোলগাল হৃষ্টপুষ্ট চেহারা, মাথায় ছড়ানো টাক। নাম দীননাথ সহায়। দীননাথ কথা বলেন ধীরে সুস্থে, নড়াচড়াও করেন অলস মেজাজে। টুপুররা যখন পৌঁছালো, তিনি তখন নিজস্ব কোয়ার্টারের দাওয়ায় বসে আরাম করে গায়ে সর্ষের তেল মাখছিলেন। নামেই কোয়ার্টার, আদতে মাটির বাড়ি। উঠোনে মুরগি চড়ে বেড়াচ্ছে সপরিবার। বিট অফিসের জাবদা খাতায় নামধাম লিখতে হচ্ছে পার্থকে। বাকিরা পায়ে পায়ে বন বিশ্রামাগারের দিকে এগোলো। রেস্ট হাউসটা বেশ খানিক উঁচুতে, দীননাথের কোয়ার্টার থেকে 100 গজ দূরে। কাছাকাছি আসতেই এক হেড়ে গলায় গান,
আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। টুপুর আর মিতিন মুখ চাওয়াচাওয়ি করল। রেস্ট হাউসের কাঁটা তারের ঘেরা কম্পাউন্ডে এসে আবিষ্কার করল গায়ককে। এক মধ্যবয়সী ভদ্রলোক। প্রকাণ্ড চেহারার মানুষটি গান গাইতে গাইতে জিপে মালপত্র তুলছেন। সঙ্গে আবার একজন ভদ্রলোকও আছেন, 3 জন মহিলাও। টুপুরদের দেখেই ভদ্রলোক বললেন, সুস্বাগতম, সুস্বাগতম। মিতিন বলল, আপনারা? ভদ্রলোক মজার ভঙ্গিতে গেয়ে উঠলেন, তোমার হলো শুরু, আমার হলো সারা। অবনী গান টান বেশি বোঝেন না, ভুরু কুচকে বললেন, মানে? আমাদের জঙ্গল দেখা শেষ, থালকোবাদ এবার আপনাদের জিম্মায়। নিতিন হাসতে হাসতে বললেন, হো হো হো, কেমন দেখলেন জঙ্গল? রসিক ভদ্রলোক এক কথায় উত্তর দিলেন না। বললেন, ভালো বলবো না মন্দ বলবো ভেবে পাচ্ছি না। পাক্কা 6 দিন রইলাম। নো টাইগার, নো ভাল্লুক, নো হাতি, নট ইভেন বুনো শুয়োর। শুধু এক পাল হনুমান এসে কাল রেস্ট হাউসের মাথায় দাপাদাপি করছিল। একদিনই মাত্র 3টে সম্বর হরিণ দেখেছি, তাও ফর ফিউ সেকেন্ডস। আমাদের দেখে হরিণগুলো এমন লজ্জা পেল। অর্থাৎ জঙ্গল ভ্রমণ ফ্লপ? পুরোটা নয়, জঙ্গলের বিউটি দেখেছি, মার্ভেলাস। বলেই ভদ্রলোক ডাকলেন, ব্রতিন, করিল যেন ছবি তোলা হলো। ডিগডিগে লম্বা ভদ্রলোকের চটপট জবাব, 2 রিল শেষ, প্লাস 3rd রিলের 7টা, অর্থাৎ 79 ফিল্মস। বুঝতেই পারছেন, 6টা দিন দেড়ে মুশে এনজয় করেছি। গোটা থালকোবাদ এখন আমাদের ক্যামেরায় বন্দি। হা হা হা। টুপুর ফস করে জিজ্ঞাসা করল, আপনারা পাগলা হাতিকেও দেখতে পাননি? গপ্পটা এরা বাইরেও চাউর করে দিয়েছে। ভদ্রলোক অবনীর দিকে ফিরলেন, পুরো গাঁজাখুরি কেস মশাই। ট্যুরিস্টদের প্রাণ খুলে বেড়ানোর বাধা দেওয়ার চেষ্টা। ওই হাতি দেখিয়ে আমাদের পরশু থেকে আটকে রেখেছে। আরে মশাই, সুস্থ হাতি নজরে এলো না তো পাগলা হাতি। অবনী বললেন, জঙ্গলে জন্তু দর্শন ভাগ্য সবার সমান হয় না। এটা হক কথা। ভদ্রলোক মাথা দোলালেন, দেখুন, আপনাদের যদি চোখে পড়ে, খুঁজে পেলে পাগলা হাতিকে পাগলা গারদে দিয়ে আসবেন, কাছেই তো রাঁচি। নিজের রসিকতায় ভদ্রলোক নিজেই হাসছেন ফের। ওসব হাতি ফাতি ছাড়ুন, এখানকার আসলি জিনিসটা অবশ্যই দেখে যাবেন। কি? করমপদার মধু বাবা, রিয়েল সেইন্টলি পার্সন। টাকা পয়সার লোভ নেই, হামবড়া ভাবও নেই। সহেলি গদগদে গলায় বললেন, আপনারা বুঝি তাকে দেখে এসেছেন? 2 বার। আসার দিন করমপদায় বিট অফিসারের মুখে শুনে কৌতূহল হয়েছিল, বিকেলেই গেছিলাম দেখতে। বিশ্বাস করবেন না, রীতিমতো তাক লেগে গেল। একটা লঙ্কাতে হাত ঘষে দিলেন, অমনি ঝাল লঙ্কা মিষ্টি বনে গেল। প্রণামী দিতে গেলাম, হা হা করে আটকে দিলেন। বললেন, টাকা ছুলেই নাকি ওর গায়ে ফোসকা পড়ে। তারপরেও মনটা খুঁতখুত করছিল। মনে হচ্ছিল ভেলকিবাজি দেখিয়ে বোকা বানাচ্ছে না তো। পরদিনই সকালে আবার গেলাম। আমাকে দেখেই বলে উঠল, কিরে, আমায় বিশ্বাস না করে কষ্ট পাচ্ছিস তো? আয়, তোর সব দ্বিধা দূর করে দিই। বলেই আমার হাতে হাত বুলিয়ে দিলেন। কি কাণ্ড! আমার হাত পর্যন্ত মিষ্টি হয়ে গেল। এমন যোগসিদ্ধ সাধু অনেক কপাল করলে দেখা যায় মশাই। বলছেন? আলবাত, পারলে একবার দেখা করে আসবেন। সারান্ডা বেড়ানোর সত্যিই সার্থক হবে। ভদ্রলোকের সঙ্গীরা ডাকাডাকি শুরু করেছেন। ভদ্রলোক হাত নেড়ে বিদায় নিলেন। সহেলি কড়া গলায় বললেন, কি এবার বিশ্বাস হলো তো? টুপুর ধন্দে পড়ে গেল। সত্যিই কি মানুষের ঐশ্বরিক ক্ষমতা থাকে?